দিন জুড়ে দুটো খবর নাড়িয়ে দিয়েছে পুরো দেশের মানুষকে। ঢাকা আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে দুজন জলজ্যান্ত মানুষকে। তারা একসময় মেধাবী ছাত্র ছিলেন, প্রাণ দিয়েছেন উন্মাদ কোনো জনতার হাতে নয়, বিশ্ববিদ্যালয়েরই অনুষদের কাছে। গেল 2 মাস ধরে এমন পিটিয়ে মেরে ফেলার সংবাদ এসেছে প্রায়ই, তবে কোনো ব্যবস্থা না নেওয়ায় থামেনি এই ভয়াবহ ঘটনা। এগুলো মব জাস্টিস নয়, সরাসরি হত্যা, বলা যায় টার্গেট কিলিং। এইসব হত্যাকাণ্ড এড়িয়ে যাওয়ার সুযোগ আসলেও আছে কি নতুন সরকারের? শেখ হাসিনা সরকারের পতনের পর 1 মাসেরও অধিক সময় ধরে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে নতুন এই সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সরকার পতন আন্দোলনের সময় করা মামলা প্রত্যাহার, গুমের ঘটনা তদন্তে কমিশন সহ নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, সংবিধান সংস্কার সহ আরও 6টি কমিশন গঠন, নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তি, জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল এবং আর্থিক খাতের সংস্কার সহ খাতভিত্তিক নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের শীর্ষ এক গণমাধ্যম প্রথম আলোর অনলাইন জরিপ বলছে, ডক্টর ইউনূসের সরকারের নেওয়া এইসব উদ্যোগ ও কার্যক্রমে 45% মানুষ সন্তুষ্ট হলেও 51% মানুষ বলছে তারা অসন্তুষ্ট। জরিপের অংশ নেওয়া 1,03,656 জন এই মতামত দিয়েছেন। অর্ধেকেরও বেশি মানুষ 1 মাসেই যদি মনে করে সরকারের উদ্যোগ সঠিক হচ্ছে না, তবে তা ভাবার খোরাক যোগায় কি? শুধু এই সরকারের প্রতিই নয়, বর্তমানে রাজনীতিবিদদের উপরও ছাত্র জনতার আস্থা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কেন রাজনীতিবিদদের উপর বিশ্বাস রাখতে পারছে না ছাত্র জনতা? দেশ এবং দেশের রাজনীতি সহ নিজেদের সংস্কার প্রক্রিয়া নিয়ে কি ভাবছেন দেশের রাজনীতিবিদরা? এ নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন আমাদের সাথে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে আলোচনায়। আমরা মব জাস্টিসের নামে যা কিছু হচ্ছে তার শোনার পাশাপাশি এবং কেন হচ্ছে তা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় আছে, আসলেও আস্থা ফিরছে না কেন জনগণের কাছে, আমরা তাই জানার চেষ্টা করব আমাদের অতিথিদের দ্বারা। অনেক ধন্যবাদ অতিথি, কৃতজ্ঞতা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে দিয়ে শুরু করি, নির্বাহী সভাপতি গণফোরাম। স্বাগত জানাই আপনাকে। যে পরিস্থিতি চলছে আসলে এখন, যে জনগণই হাতে আইন তুলে নিচ্ছে, মানে তাদের কাছে মনে হচ্ছে না যে তারা গ্রেফতার হতে পারেন, তাদের বিচার হতে পারে, এমন একটা আবহাওয়া আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং এই গতকালের ঘটনাও নিশ্চয়ই আপনি জানেন, 2টো বিশ্ববিদ্যালয়ের ঘটনা, তার আগেও এরকম করে মারা হয়েছে। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা গিয়েছে, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। আসলে কোথায় সংকট? একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিটিয়ে হত্যাকাণ্ড এত নৃশংস এবং এটা পুরা জাতিকে নাড়া দিয়েছে। আপনি যেমনটি বলছিলেন, অতীতে যারা এসব ঘটনা ঘটিয়েছে গত 15 বছরে, তাদের তো একটা ব্র্যান্ডিং ছিল যে ছাত্রলীগ, সব জায়গায় বুয়েট থেকে শুরু করে বিশ্বজিৎ, সব কিছুই আমরা দেখেছি কীভাবে কুপিয়ে কুপিয়ে মারা হয়, সারা রাত কষ্ট দিয়ে মারা হয়। স্বাভাবিকভাবে আমরা তো আশা করেছিলাম যে এইগুলো থেকে জাতি মুক্ত হয়েছে। যদিও আমি এই দুটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে চিহ্নিত করব, কারণ সরকার আসলে এখনও তারা তাদের জায়গায় দৃঢ়ভাবে বসতে পারে নাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে নাই। পুলিশ বাহিনীর মধ্যে যারা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার ছিল আমরা জানি, কেউ কেউ কাজে যোগদান করে নাই, আবার যারা যোগদান করেছে তারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকম পায়তারা করছে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটে যাবে, এটা তো সরকারের বিবেচনার মধ্যেই ছিল না, সাধারণ মানুষের মধ্যে তো নাই। আর এখানে কোনো ছাত্র সংগঠন এই ঘটনা ঘটিয়েছে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না, যদিও
শহীদুল্লাহ হলে যেটা হয়েছে, সেখানে ছাত্রলীগ নামধারী কেউ কেউ থাকতে পারে, এবং দুইটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা বলেছে কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে তারা আইনের আওতায় আনবে, এবং ইতিমধ্যেই শহীদুল্লাহ হলে যারা সম্পৃক্ত ছিল তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করেছে। তবে জাহাঙ্গীরনগরে গ্রেপ্তার করে নাই, কিন্তু তারা কমিটি করেছে, কমিটি করে কয়েকজন ছাত্রকে বোধহয় সাময়িক বহিষ্কার করেছে। আর ইতিমধ্যে আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন তিনি তো বক্তব্য দিয়েছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এইসব বিষয়ে খুবই অনড় অবস্থানে থাকবে বলে তারা জাতিকে আশ্বস্ত করেছে। এখন এর পাশাপাশি আজকে আবার দেখলাম ওই পার্বত্য অঞ্চলে দিঘিনালায় সেখানেও বাড়িঘরে হামলা এবং হত্যাকাণ্ড হয়েছে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে এখনও পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নাই, এবং এই ধরনের ঘটনা সামনে আরও ঘটবে। আমরা জানি যে এত বড় একটা ছাত্র অভ্যুত্থানের পরে যেটাকে বলা হচ্ছে প্রতি বিপ্লব করার মতো শক্তি মাঠে আছে, এবং তারা কিন্তু বসে নাই। এবং গত 15 বছর দ্বারা রাষ্ট্রকে নানানভাবে জনগণের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, ক্ষমতা অপব্যবহার করেছে, তারা তো কোনোভাবেই এই পরিবর্তনটা মানতে পারছে না। যদিও ফ্যাসিস্ট সরকারের যিনি সর্বোচ্চ পর্যায়ে ছিলেন শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তিনিও নানানভাবে বিদেশের মাটিতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। সুতরাং আমাদের ভাবতে হবে যে মাত্র 40-45 দিনের একটা সরকার, এবং কী পরিস্থিতিতে তাদেরকে দায়িত্ব নিতে হলো, আমরা এদেরকে সময় দিতে চাই। আমরা সবাই যদি নেতিবাচক কথাগুলো বলি তাহলে তো এই সরকারকে আমরা তো আরও ব্যতিব্যস্ত রাখবো। তারা কি শুধু রাজনীতিবিদদের কথা নিয়ে থাকবে, না যারা নানান জায়গায় থেকে নানান অপশক্তিগুলো প্রশাসনে বা আইনশৃঙ্খলা বাহিনীতে, এমনকি আমাদের বিচার বিভাগও যে সমস্ত ঘটনাবলী অতীতে ঘটেছে সেগুলো ঘটানোর জন্য লোক কিন্তু বসে আছে নানান জায়গায়। তো সামগ্রিক পরিস্থিতিতে আমার মনে হয় এই সরকারকে আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনি বলছেন সেনাবাহিনী নামিয়েছে, না নামিয়ে উপায় কী? এটা তো আমার তো ইচ্ছা ছিল প্রথম দিক থেকে নামানো, নামিয়েছে কিন্তু ওই ম্যাজিস্ট্রেটে পাওয়ারটা দেয় নাই। এখন দিয়েছে তো এখন। হ্যাঁ, এটা তো কোনো নতুন না। আমরাই তো বিরোধী দলে থাকতে নানান সময় বলেছি সেনাবাহিনী নামানো হোক, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। বিশেষ করে আমরা যখন 2018-তে নির্বাচনে গেলাম অপোজিশনে, তখন দেওয়া হয়নি। হ্যাঁ, তখন তো আমরা এইসব দাবি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য সে সময় দেওয়া হয় নাই। হ্যাঁ, কতগুলো কিন্তু এখন দেওয়া হয়েছে, এখন দেওয়া হয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। এবং আপাতত 60 দিনের জন্য দিয়েছে। অবশ্যই এই 60 দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা যদি উন্নতি হয়, অবশ্যই তারা আবার বেড়াকে ফিরে যাবে নিশ্চয়ই। এবং আমরা আশা করি যে হ্যাঁ, এটি সময় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক হবে, কারণ আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় না যায় তাহলে তো সেটা দেশ ভয়ঙ্কর অবস্থায়। তারপরে আসলে কি ব্যবস্থাপনা আর বাকি থাকবে, কারণ এটাই তো সর্বোচ্চ ব্যবস্থাপনা। আমি একটু আসতে চাই, আমাদের সাথে রহিন হোসেন প্রিন্স আছেন, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি স্বাগত জানিয়েছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত জানিয়েছেন একই সাথে, কিন্তু একসাথে বলেছেন যে এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে হচ্ছে এখানে প্রশাসন ব্যর্থ হয়েছে, সেটি প্রমাণিত হয়েছে। এবং তিনি একই সাথে বলেছেন যে সব জায়গায় সেনাবাহিনীকে থাকতে হবে এমন নয়, যেসব জায়গায় সবচেয়ে বেশি সংকটকাল
সেই সব জায়গায় শুধুমাত্র সেনাবাহিনীকে এই জিনিসগুলো দিতে তিনি পুরোটার ব্যাপারে একদমই সহমত নন এবং বাইরে তো এইসব ঘটনা ঘটেই যাচ্ছে। আপনার কি মনে হয় আসলে যে এ দ্বারা আইন শৃঙ্খলা স্বাভাবিক করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। যে প্রশ্ন আপনি করলেন, সম্ভবত আমরা আজকে আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোটের বক্তব্য আসছে, হয়তোবা আপনাদের কাছে পৌঁছায়নি। আমি সেক্ষেত্রে আমাদের পজিশনটা বলি। প্রথমত আসলেই তো আমরা খুবই ক্ষুব্ধ এই কারণ আপনি শব্দটা বলেছেন জাতিকে নাড়া দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা শুধু অনাকাঙ্ক্ষিত না, বরঞ্চ অন্য শব্দ আনা উচিত। এবং আমি প্রশ্ন করতে চাই, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ঘটনা ঘটলো, গাইবান্ধায় ঘটনা ঘটলো, তারপরে এই যে মব দিয়ে নানা ধরনের ঘটনা এর আগে ঘটেছে, অনেক কিছু হয়তো হত্যাকাণ্ড হয় নাই, কিন্তু একটা এনার্কি চলছে। তো এই সরকারের 40 দিন, মনে রাখতে হবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার, তাকে তো ক্ষিপ্রতার সাথে কতগুলো কাজ করতে হবে, আমরা তো সেই জায়গায় দেখছি না। আমি দায়িত্ব আমি বুঝছি যে দেখছি না, সেটা জনগণ কিন্তু আকাঙ্ক্ষা করে না, যার জন্য দেখলেন জরিপের বিষয়। ওটা বাদ দেন, জিনিসপত্রের দাম এত কথা বলা হলো যে সিন্ডিকেট ভেঙে কাজ করেন, কোথায় দেখি না তো। অস্থিরতা, বহিঃপ্রকাশ। কয়দিন আগে সংস্কারের প্রস্তাব করবেন, একজনকে দায়িত্ব দিল, তারপরে দেখলাম আবার পাল্টাই দিল। তাই এই অস্থিরতা দিয়ে এক ধরনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, সে তো জনগণের আকাঙ্ক্ষাকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। নিজেকে প্রশ্নবিদ্ধ করার ফ্যাক্টর না, কিন্তু এইখানে যে গণঅভ্যুত্থান হয়েছে তার কোনো ব্যর্থতা হচ্ছে গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবে, তাইলে অপশক্তি সুযোগ পাবে, সেই কাজটা তারা করছে। সুতরাং এইটাকে আমরা বলেছি, আমরা আজকে উদ্বেগ প্রকাশ করেছি, বলেছি আর 1 সেকেন্ড দেরি না করে এটা তাদের জায়গায় যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা এটা দেখতে পাচ্ছি ওনারা কাদের কথায় কিভাবে করছেন, আমরা তো জিনিসটা বুঝতে পারছি না। রাজনীতিবিদদেরকে যদি বাইপাস করতে চান তো পরিষ্কার বলে দেন আপনারা কাদেরকে নিয়ে করছেন, তাহলে ভালোভাবে চালান। তা আপনি শুরুতে তো রাজনীতিবিদদের আস্থায় নিচ্ছেন, এরকম তো অন্তত পক্ষে আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার সহায়তার কথা বলেছি, ওনাদের সাথে দেখা হওয়ার পরে বললেন যে সংস্কারের যে কথা বলবেন সেপ্টেম্বর থেকে আলোচনা শুরু, কোনো কিছুই দেখলাম না। 6টা এইটুক খালি শুনলাম যে 6টা বিষয়ে সংস্কার করবে, কিন্তু ওই জায়গায় যে রাজনীতিবিদদের সাথে কথা নাকি ওই 3-4 মাস পরে যেয়ে বলবেন, তাহলে বিষয়টা কি? অন্ধকারে রেখে ওনারা কাজটা করতে চাইছেন, এটা একটা গেল। সবচেয়ে বড় কথা, এটা তো গুরুত্বপূর্ণ কাজ যে নিহত আহতদের তালিকা করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারপরে সেকেন্ড কাজ তো হচ্ছে মিনিমাম জনগণকে তার আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটা অবনতি আছে সেটাকে করতে হবে। এতদিন হয়ে গেল, আপনি পুলিশ আমরা জানি যে বিগত দিনে তাদেরকে কিভাবে করা হয়েছে, কি কি সেটা আমরা জানি। তাহলে আপনি যাদেরকে দায়িত্ব দিলেন তাদের তো পদচারণা সব মিলাই তো আমাদেরকে দেখতে হবে যে তারা বিভিন্ন মেট্রোপলিটন ইনস্টিটিউটে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আস্থায় নেওয়ার চেষ্টা করছেন, বিকল্প করছেন, আমরা তো দেখলাম না। আপনি শুরুতে এনার্কি ঠেকানোর জন্য সেনাবাহিনী মাঠে ছিল, তাকে একটা দায়িত্ব দিলে ব্যাপার ছিল, কিন্তু এতদিন পরে দিলেন আরো 2 মাস। আমরা আজকে বিবৃতিতে বলেছি, এটা মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে এবং সেনাবাহিনীকে এবং জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এবং প্রকৃতপক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আপনার কিন্তু এই পুলিশ এবং অন্যান্যদেরকে রুট পর্যায়ে তাদের যে নেটওয়ার্কিং আছে সেইটা ছাড়া আপনি তো পারবেন না। আপনি বরঞ্চ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কোনো জায়গায় গুরুত্বপূর্ণ হলে সেটা অন্য আলোচনা, কিন্তু দেওয়ার মধ্য দিয়ে আপনি মানুষের সাথে যে মুখোমুখির কাজটা করলেন, সেনাবাহিনী এবার যে দায়িত্বশীল আচরণ করেছে, আমি বলবো সেটা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় তো আপনি যাবেন কোথায়? সুতরাং এগুলো তো আপনার টোটাল অস্থিরতার বহিঃপ্রকাশ। আমরা এই সরকারের কাছ থেকে অস্থিরতা দেখতে চাই না, কিন্তু সেইটা আমি দেখতে পাচ্ছি তার অন্যতম কারণ। যদি এই কথাটা বারবার বলতে নিজেদেরও একটু মনে হয় যে বিষয়টা কেন এত বলতে চাই, আমাদের এত তো একটা দায়িত্ববোধ থেকে বলছি। রাজনীতিবিদদের সাথে আলোচনা করে তারা যে আস্থায় নিয়ে যদি কাজটা করার জায়গায় যেত, তাহলে আজকে এই সংকটগুলো কিন্তু এত ধীরে ঘটতো না, একদম আমরা মনে করছি। আপনি মনে করছেন এবং আপনি এর মধ্যে যে পর্যন্ত কমিশনগুলো রিপোর্ট না দিবে সে পর্যন্ত আসলে দেখে তারপর রাজনীতিবিদদের সাথে তারা আলোচনা বসবে, এখনো পর্যন্ত তা আছে। পরিবর্তন হতেও পারে আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত আছে। আমরা আসতে চাই একটু রফিকুল ইসলাম জামালের কাছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি যখন আপনাদের সাথে কথা বলছি সেই মুহূর্তে একটা খবর এসেছে বার্তা কক্ষে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সিন্ডিকেট সভায়। এই মুহূর্তে পাওয়া খবর, আসলে এটি ভালো হলো নাকি কি মনে হয় রাজনীতিবিদ হিসাবে আপনার? আসলে বক্তব্যের শুরুতেই ডিবিসি নিউজকে ধন্যবাদ এবং তার সাথে 2 জন সম্মানিত সহ আলোচক তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পর্দায় যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে অত্যন্ত নৃশংস 2টা হত্যাকাণ্ড যা ঘটেছে তার জন্য
তীব্র ক্ষোভ এবং নিন্দা এবং তার সুবিচার দাবি করে আমি বলতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি এই প্রথম নয়, এবং তার এর আগেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ঘটনা ঘটেছে। এমনকি যেটা আমার সহ-আলোচক সুব্রত দা একটু আগে বললেন, বিশ্বজিৎকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক একইভাবে বুয়েটে আবরারকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, গতকালকের দুইটা ঘটনা তারই পুনরাবৃত্তি। আসলে এই সরকার আসার পরে আমরা মনে করি যে সে সঠিক লাইনে যে আসছে না, তার ধারাবাহিকতায় এই ঘটনাগুলো ঘটছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ আমরা যদি দেখি এই সরকার গঠন হওয়ার পরে গত 8 তারিখ থেকে এখন পর্যন্ত পুলিশকে অ্যাক্টিভ করার জন্য কোনো ধরনের কোনো ভূমিকা তারা নিয়েছে তা আমরা পাইনি। যদিও আমরা দেখি যে পুলিশ এখন বেশ কিছু পুলিশ তাদের কাজে যোগদান করেনি, কারণ হলো এই পুলিশ বাহিনীকে তৈরি করার পর থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাজনীতিবিদদের তারা যখন অপমান অপদস্থ এবং এমনকি নৃশংসভাবে পিটিয়েছে আমাদের সেই জয়নাল আবদিন ফারুক সাহেবকে, তখন তাকে সেই পুলিশ অফিসারকে প্রমোশন দেওয়ার সময় বলা হয়েছিল যে তার যে নৃশংসভাবে একজন রাজনীতিবিদকে পিটিয়েছে তাও বিবেচনায় নেওয়া হয়েছে। এবং এই পুলিশকে আস্তে আস্তে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা দেখেছি হাস্যকর কথাবার্তা নিয়েও বিভিন্নভাবে, যেভাবে আপনার রানা প্লাজা ভেঙেছিল তখন বলা হয়েছিল যে পিলার নিয়ে বিএনপি নেতারা ধাক্কাধাক্কি করেছে তার কারণে। তা আস্তে আস্তে পুলিশ বাহিনী এমন একটা জায়গায় চলে গেছে যে আসলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এই যে একটি গণ অভ্যুত্থানের পরে যে সরকার এসেছে, পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রমে তারা সহজ হতে পারতেছে না, কারণ তারা জানে ইতিমধ্যেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। এই সরকারের প্রথমে উচিত ছিল যে কিভাবে পুলিশকে তার কার্যক্রমে নিয়ে যেতে পারে, কিভাবে পুলিশ অ্যাক্টিভ হয়ে আইন শৃঙ্খলার জন্য কাজ করতে পারে। আমরা দেখেছি, যদি দেখেন যে পুলিশ যখন কাজ করেনি 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, তখন রাস্তাঘাটে কিন্তু এর চেয়ে কম ট্রাফিক জ্যাম ছিল, কিন্তু পুলিশ আসার পরেই আমরা দেখতেছি আবার পুলিশকে ট্রাফিক জ্যাম অনেক পরিস্থিতি বোধহয় আলাদা ছিল অনেকখানি, কারণ তখন মানুষই আসলে গাড়ি নিয়ে বের হয় নাই। তখন রাস্তাঘাটে দীর্ঘদিন বাস চলাচল করেনি, কারণ মানুষজন পরিস্থিতি বুঝতে পারেনি। তখনকার যানজটের সাথে এখনকার যানজটটা অবশ্য তুলনা চলে না, কিন্তু এখনকার যে তীব্রতর অবস্থা, নিশ্চয়ই সেখানে কোনো ঘাটতির জায়গা নিশ্চয়ই আছে। বলেছেন যে হ্যাঁ, রাজনীতি বিরাজনীতিকরণের একটা ধারা কিন্তু এর আগে আমাদের মধ্যে চলে আসছে, সুতরাং বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা যাবে না, ছাত্র রাজনীতি বন্ধ হবে। এইটা কতখানি সুফল বয়ে আনবে আমি জানি না, বরং এটার রেজাল্ট, এটার ফলাফল উল্টো হতে পারে। কেমন উল্টো হতে পারে? কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেউ কেউ অপরাধ করলে অপরাধীর সাজা হতে পারে, কিন্তু রাজনীতি করবে না, কারণ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেই তো বাংলাদেশের আজকে এই অভ্যুত্থানের পিছনেও তাদের অবদান আছে। এবং গত 16 বছর ধরে যে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছে, তারা 69-এর গণ অভ্যুত্থানে তাদের অবদান ছিল, 90-এর অভ্যুত্থানে তাদের অবদান ছিল। আজকে যদি সেই সর্বোপরি 2024-এর যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকেই এটা শুরু হয়েছিল, সুতরাং সেই বিশ্ববিদ্যালয়কে যদি আজকে রাজনীতি নিষিদ্ধ করা হয়, তাহলে সেই ছাত্ররা এটাকে সহজভাবে মেনে নেবে, এইটা আমি মনে করছি। নিশ্চয়ই, কিন্তু এটা একটা কথা এর জন্য আছে যে 3 মাস ধরে বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ, কোনো ক্লাস হচ্ছে না, এবং সামনের সপ্তাহে বিশ্ববিদ্যালয়গুলি খোলার কথা। এবং এই 3 মাস পরে যে পট পরিবর্তন হয়েছে এই দেশের রাজনৈতিক, যে পট পরিবর্তন হয়েছে, তাতে হল দখল করা থেকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সকল কিছু থেকে এই পালাবদল, নানা কিছু সংঘাত সহিংসতার আশঙ্কা তো রয়েই যায়। সেই আশঙ্কাকে মাথায় রেখে সাময়িকভাবে এইটা আসলে উচিত হচ্ছে কি হচ্ছে না, সেটা আবার আমরা একটুখানি ভেবে বলবো কিনা, আমি বিরতির পর আসছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই রাজকাহনে আছেন, আমরা একটু প্রশ্ন নিয়ে আছি, কোথাও কি নিয়ন্ত্রণের অভাব, এই প্রশ্নকে সামনে রেখে আমরা আজ আলোচনাতে আছি। আমাদের সাথে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আছেন, তিনি নির্বাহী সভাপতি গণফোরাম। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যে আলোচনাটাতে ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করা হয়েছে রাজনীতি, যে কোনো রাজনীতি বন্ধ করা হয়েছে, সেটা যে শুধু আজকের ঘটনাকে কেন্দ্র করে তা না, কারণ আমরা অনেকদিন যাবতই শুনছিলাম যে এটা বন্ধ করা হবে, বিশেষ করে সমন্বয়কদের কাছে। এবং এর আগে বিশেষ করে বিএনপি বলছিল যে বিরাজনীতিকরণের একটা চেষ্টা যেমন 1/11-এ ছিল, সেই আতঙ্ক তাদের কাছে এখনো রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা কি নতুন করে সেটাকে আবার প্রশ্নের মধ্যে ফেলবে কিনা? না, দেখুন, গত 15 বছরের অভিজ্ঞতা যদি বলি, ছাত্র রাজনীতি কোথায় ছিল?
বিশেষ করে যারা ক্ষমতাসীন দলের সাথে সংযুক্ত, ওইটাকে ছাত্র রাজনীতি বলা যায়? টেন্ডারবাজি, দখলবাজি, গেস্ট রুম, তারপরে বিশ্ববিদ্যালয়ে যত উন্নয়ন কর্মকাণ্ড, সেখানে কমিশন, এবং সেই কমিশন তো ভিসি থেকে শুরু করে ছাত্রলীগের জন্য বরাদ্দ ছিল, সভাপতির, সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগরেও তো আমরা দেখেছি সেই বরাদ্দ কেন্দ্রীয় কমিটিতেও চলে আসছে, চট্টগ্রামেও দেখেছি এগুলো। তো এটাই যদি ছাত্র রাজনীতি হয়, ওই রাজনীতি তো নিষিদ্ধ হওয়া উচিত। আমরা সেটাই চেয়েছিলাম, ছাত্রলীগের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা শুধু ক্যাম্পাসে না, কিন্তু এখন তো ছাত্রলীগ নাই, আসছে যে বাংলাদেশের ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা উচিত। তারা যে তাণ্ডবগুলো করেছে, মানুষের মন মানসিকতা একটা বিকৃতি পরিচয় তারা দিয়েছে। আমাদের তরুণ সমাজ 15 বছরে এতগুলো তরুণ ছাত্র যে ছাত্রলীগ নষ্ট করলো শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে, সেটা জবাব দিতে হবে না? এতে তো একটা সম্ভাবনাময় জীবন ছিল। আজকে যদি নির্বাচনগুলো হতো, সেই নির্বাচনে আমাদের নেতৃত্ব বেরিয়ে আসতো, জাতীয় নেতৃত্ব। আজকে তো আমরা বলতে পারছি না, জাকসু, চাকসু, রাকসু, ইকসু থেকে শুরু করে কলেজ ইউনিয়ন নির্বাচন। কিন্তু এখন তো বলার সময় এসেছিল। আমার কথা হচ্ছে, আপনি একটু সময় দেন। এখন হঠাৎ করে বিশ্ববিদ্যালয়গুলিতে দুটো ঘটনা ঘটছে, একটা আতঙ্কের মধ্যে আছে। এটা সাময়িক, এটা তো এমন না যে এটা একটা পার্মানেন্ট সলিউশন। আমি পার্মানেন্ট সলিউশন মনে করি না। আমি তো দাবি করব তাড়াতাড়ি তোমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনো। আপনি দেখেন, আজকে 1 মাসেরও উপর হয়ে গেল, তো এতগুলো বিশ্ববিদ্যালয় ভিসি ছিল না, না থাকাই স্বাভাবিক। যারা দালাল প্রতি সরকারের দোষর ছিল, সেই সব ভিসি দিয়ে তো চলবে না। সুতরাং ভিসি যাচাই বাছাই করতে তো সময় লাগলো। সবটাই যে সঠিকভাবে যাচাই বাছাই হয়েছে আমি বলবো না, কিন্তু প্রশাসন তো চেষ্টা করলো এবং মোটামুটি এখন দিয়েছে। বিশ্ববিদ্যালয় আমাদের ছেলে মেয়েরা এখন এর বাইরে, তারা ক্লাসে ফিরতে হবে তাদেরকে, তার মধ্যে 2টা হত্যাকাণ্ড হয়ে গেল। সুতরাং সব দিক বিবেচনা করে আমার মনে হয় প্রশাসনকে যদি আমরা সবাই মিলে চাপ দিতে থাকি যে তারা যাই করবে সবটাই আমি নেতিবাচকভাবে সমালোচনা করি, তাহলে তো আমার অবস্থানটা কি? আমি কি পজিটিভলি কিছু দেখব না? সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, এবং সেই ছাত্র রাজনীতি যারা ছাত্র সমাজের দাবি দাবা নিয়ে ক্যাম্পাসে থাকবে, কলেজে থাকবে, নির্বাচনগুলো নিয়মিত হবে, এখান থেকে আমাদের নেতা বেরোবে। এতদিনে 15 বছরে তো আমরা কয়েক ডজন জাতীয় নেতা পেতাম, সব তো নমিনেটেড হচ্ছিল। তো আমার কথা হচ্ছে, আমরা গণতান্ত্রিক পরিবেশটা বাংলাদেশের জন্য যেমন চাচ্ছি জাতীয়ভাবে, আমাদের রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন, আমি এই সুষ্ঠু নির্বাচন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতেও চাই, এবং সেখানে একটি ছাত্র রাজনীতিটা চালু থাকবে, যার যার সংগঠনের যার যার নীতি আদর্শ নিয়ে করবে, প্রতিযোগিতা থাকবে, শত্রুতা না। এখন তো ছাত্র রাজনীতি হয়েছে এনিমিটি, অস্ত্র। আমাদের সময় তো ছাত্র রাজনীতি ছিল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, NSF, হ্যাঁ, আমরা তো করেছি বড়জোর হকি স্টিক পর্যন্ত। এখন তো কথায় কথায় মেরে ফেলা। হ্যাঁ, তো সেই ছাত্র রাজনীতি, অস্ত্রের ছাত্রের রাজনীতি আমরা চাই না, চাঁদাবাজির ছাত্র রাজনীতি চাই না। আরে পদ পদবি পর্যন্ত বিক্রি হয়, আপনি জানেন এগুলো? নিশ্চয়ই জানি। কোটি কোটি টাকা পদ পদবি বিক্রি হয়। কয়দিন আগে শুনলাম, হ্যাঁ, কাজে কয়দিন আগে শুনলাম পটুয়াখালী না কোথায় যুবলীগের পদ বিক্রি হয়েছে 2 কোটি টাকা। এগুলো কি? এগুলো শোনার পরে এখন যেহেতু নতুন রাজনীতির কথা এবং রাজনীতিবিদদের সংস্কারের কথাও বিএনপির তরফ থেকে এসছে, আমি রহিন হোসেন প্রিন্সের কাছে এই ঘটনা নিয়েই যাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেটা বললেন, যেটি সাময়িক, কিন্তু তিনি রাজনীতি চান, এটি আসলে সাময়িক কিনা আমরা তো জানি না, কারণ সাময়িকভাবে বলা হয়নি। আমি প্রথমে বলি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর প্রথম যেটা বলেছেন খুবই কারেক্টলি বলেছেন। সেটা কি, যে আসলে শিক্ষাঙ্গনে তো রাজনীতি ছিল না, ছাত্র রাজনীতি ছিল না, এটা হচ্ছে প্রথম বোঝার ব্যাপার। কারণ ওইখানে ছাত্রলীগের কর্তৃত্ব, এবং সে কর্তৃত্ব হচ্ছে কি বলে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব ছিল না। এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু এখন যে সময় আসছে গণ অভ্যুত্থানের পরে, আমি তো দেখি একটা বিখ্যাত কথা আছে, গণতন্ত্র বিপদাপন্ন হলে আরও বেশি গণতন্ত্র দিতে হয়। তাহলে এখন আপনি যে ছাত্ররাই শেষ দিকে, গণ অভ্যুত্থান তো অন্যতম প্রধান শক্তি ছিল, যদিও আমাদের দীর্ঘ 1 যুগেরও বেশি সময় লড়াইয়ের জায়গায় এখানে আমরা আসলাম।
তাহলে আজকে ছাত্রলীগ রাজনীতির নামে যেটা অপকর্ম করেছে ওইটাকে বিদায় করে প্রকৃত ছাত্র রাজনীতির ধারাকে ফিরিয়ে আনাই তো সময়ের দাবি, এবং সেইটা আমরা জাতীয় রাজনীতিতে যেটা ফিরে আনতে চাই, আমি তো বরং দেখি ছাত্র অঙ্গনের সেই সুযোগটাই এখন দেওয়া দরকার। সেটা কি? তাহলে বলতে হবে প্রথমে যে এইখানে কোনো ওই সন্ত্রাস অমুক চলবে না, গেস্ট রুম কালচার চলবে না, আপনি নিয়ম যারা প্রশাসন আছে তারা এইগুলো করেই তারা সেই কাজটা কিন্তু করবে। বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো পুরো সহজ হয় নাই। এই পরিস্থিতিতে সেখানে কেমন করে না, আমি আমার মত আমি বলছি, ধরেন আমি এটা তো বললাম যে সারা দেশে না, তাহলে শিক্ষাঙ্গনে আমি দেখছি গণ অভ্যুত্থানের শক্তি যেহেতু ছাত্র বন্ধুরা, সেইখানে কিন্তু প্রশাসন ইচ্ছা করলে এটা দ্রুততার সাথে এই কাজ করতে পারে। তারা যদি এই নিয়ম কানুন করে কঠোরভাবে অনুসরণ করে, তারা যদি বলে যে আমরা দ্রুততম সময় ওইখানে যে ইলেকশনে যাব, যেটা কথা হলো, তার আগে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হয়, জানেন যে হলে বিভিন্ন জায়গায় শিল্প সংস্কৃতির চর্চা, আপনি এর মধ্যে ছাত্রদেরকে ফেলে দেন এবং সেইখানে কঠোরতা আরোপ করেন। আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অন্যতম উদাহরণ আছে, নিশ্চয়ই আপনারও মনে আছে সবার, যখন এই ধরনের সংকট হতো অতীতে, আমরাও যখন ছিলাম, কি হতো, একটা পরিবেশ পরিষদ বসে তার সংকটগুলো নিরসন করতো। তো এইগুলো যারা দায়িত্ব পালন করছে তাদের সেই অভিজ্ঞতা থাকতে হবে। সুতরাং আপনি রাজনীতি বন্ধ না করে আজকে ওইখানে ছাত্র রাজনীতির নামে যেটা করা সেটা করতে হবে। প্রসঙ্গক্রমে বলে আমাদের আরপিওতে কিন্তু ছাত্র রাজনীতি কোন ধরনের হবে, কোনো রিলিজিয়াস বৃত্তি থাকবে না, যেটা মানা হচ্ছে না, আপনি সেই জায়গায় ফিরে আনার কাজটা করেন। এই আরেকটা কথা আমি বলি, আমরা খুবই ডেঞ্জার দেখছি, আমি দুইটা উদাহরণ না দিয়ে পারছি না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাইরে ভয়াবহ ঘটনা ঘটছে। এগ্রিভার্সিটিতে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের অফিস পুড়িয়ে শুধু দিয়ে ক্ষান্ত হয়নি অন্যরা, তারা এসে বলছে এই দলের পক্ষ থেকে যদি অন্য কোনো ধরনের একটা দেওয়ালিকা করবে, অন্য কিছু করবে, তাও নাকি তারা করতে দেবে না। ইডেন কলেজ, বামপন্থী ছাত্রী কর্মী, তিনি তার নামে বরাদ্দ আছে তার যোগ্যতার ভিত্তিতে, সেইখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি একটা ছাত্র সংগঠনের করে বলে, এই জন্য ওইখানে কোনো তিনি করতে যাচ্ছে না। তার মানে যারা এই কাজটা করছে, আমি দেখছি পুরো গণ অভ্যুত্থানের চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে এবার, এবং এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র সমাজের মধ্যে যে চেতনা জাগ্রত হলো সেইটাও ক্ষতি করছে। আপনি তো রাজনীতি বন্ধ রেখেছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারা মুভমেন্ট করে নাই, করছে, কিন্তু আজকে ফিরিয়ে আনা দরকার। যেটা সুব্রত যেটা বলছে, আমি তো বললাম কারেক্টলি বলছেন যে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি চলেছে, রাজনীতি ফিরিয়ে আনতে হবে, কিন্তু সেইটা আপনি কাগজ কলমে করে পারবেন না, প্র্যাকটিসের মধ্য দিয়ে করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমি অনুরোধ করব যে সিদ্ধান্ত আপনি বললেন তারা এটাকে প্রত্যাহার করবে, কারণ এ ব্যাপারে আমরা উদ্বেগ প্রকাশ করছি। তারা বরঞ্চ সবার সাথে কথা বলে কিভাবে এই যে বললাম প্রকৃত ছাত্র রাজনীতির ধারা ফিরে আনা যায় এবং দখলদারিত্ব সেটা করার চেষ্টা করবে। সেই কাজে রফিকুল ইসলাম জামাল, 22 তারিখে ক্লাস শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যে আশঙ্কার কথা আমি বিরতির আগে যে বলে আসছিলাম, যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু মানে হল দখল, আধিপত্য বিস্তার, নানা কিছু নিয়ে সকল সময় আমরা দেখেছি, কারণ 16 বছরে আমরা যা দেখেছি এবং আগেও তা ঘটেছে। কাজে এই সময় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলেও স্বাভাবিক হয়নি দেশে, পুরো দেশে যখন সেই সার্ভিসটা দেওয়া যাচ্ছে না, তখন বিশ্ববিদ্যালয়ের দিকে আলাদা করে নজর দেওয়ার মতো পরিস্থিতি তো বোধহয় এখনকার সরকারের নাই। তাহলে কি তারপরেও কি রাজনীতিটা চালু রাখা এবং সেখানে সবাই সহ অবস্থান করবে কিনা, আপনার কি মনে হয়? না, আমরা দেখেছি যে বিভিন্ন সময়ের যে অভ্যুত্থান, এইবারের অভ্যুত্থানের মধ্যে একটা পার্থক্য আছে। এবার যেমন ছাত্রদের গার্ডিয়ানরা জড়িত ছিল, ঠিক একইভাবে শিক্ষকরাও ছাত্রদের পাশে ছিল। সুতরাং ছাত্র এবং শিক্ষকদের মধ্যে এবার একটা বন্ধন তৈরি হয়েছে। যদি সঠিকভাবে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে, আমার মনে হচ্ছে যে ছাত্ররা তারা সঠিক, ইতিমধ্যেই কিন্তু ছাত্ররা বলেছে আমাদের বই নিয়ে, আমাদের ইউনিভার্সিটির লেখাপড়া নিয়ে আমাদের কাজ, আমাদের রাজনীতি নিয়ে এতটা চিন্তা করার যে জায়গাটা, সেটা থেকে বাদ দিয়ে তারা তাদের লেখাপড়ার দিকে মনোনিবেশ করতে চাচ্ছে। সুতরাং আন্দোলনের সময় শিক্ষকরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল, আমি যদি দেখি যে আমাদের এই সময় শিক্ষকরা ছাত্রদেরকে আবার শিক্ষাঙ্গনে সেভাবে তাদেরকে পাশে দাঁড়ায় এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করে, তাইলে আমার মনে হচ্ছে যে এখানে কোনো আপনি কি আসলে মনে করেন যে বিশ্ববিদ্যালয় খোলার পরে ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, তারা সবাই যে আধিপত্য বিস্তারটা করতে চাইবে, তাতে আসলে সেই বিস্তার না করতে চেয়ে সবাই সহ অবস্থানে থাকবে, সবাই যার যার রুমে থাকবে, কেউ কারোর উপর হামলা করবে না, কোনো রকম ইয়ে হবে না, এমন সুমধুর পরিবেশ আসলে আমাদের তৈরি হবে?
আমাদের একটা শ্রেণী তো আছে সবসময় আপনার অস্থির পরিবেশ তৈরি করতে চায়, কিন্তু তারপরেও সাধারণ ছাত্রছাত্রীরা এবার যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাতে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে আর কোনো ঘটনা ঘটবে না। এরকম দুই একটা ঘটনা যেটা ঘটেছে এটা কিন্তু এখনও ইউনিভার্সিটি খুলে নাই, তার মধ্য থেকে আমরা সুব্রততা বিচ্ছিন্ন বললেও আমি বলবো যে শেখ হাসিনা এখান থেকে চলে গেলেও তার প্রেতাত্মারা এখানে রয়ে গেছে, তারই বহিঃপ্রকাশ। সুতরাং আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব সব রাজনৈতিক দলগুলোই যদি তাদের ছাত্রদেরকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারা ফিরিয়ে আনার চেষ্টা করে এবং তাদের পাশে থাকে, তাইলে বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র রাজনীতির যে পুরানো যে আমাদের প্রিন্স ভাই বললেন যে আমাদের আরপিওতে যেভাবে ছাত্র রাজনীতির দিক নির্দেশনা দেওয়া আছে সেই রাজনীতিতেই ছাত্র ফিরে যাবে। কিন্তু যদি সব রাজনৈতিক দলগুলোকে যদি এভাবে বিচ্ছিন্ন রাখা হয়, যেমন আমরা দেখছি এই সরকার রাজনৈতিক দলের সঙ্গে যারা স্টেক হোল্ডার, যারা আগামী দিনে জনগণের অধিকার নিয়ে ম্যান্ডেট নিয়ে যারা দেশ পরিচালনা করবে তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো বৈঠক করেনি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে না যে এই সরকার ছাত্র রাজনীতিকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনার জন্য তাদের যে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা পালন করতে পারে তাদের সঙ্গে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো আলাপ আলোচনা এই সরকার করেনি। একদম। এবং শুরু থেকে আমি যে কথাটা বলছিলাম যে এই 40 দিনে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, প্রথম আলোর জরিপের কথায় আমরা বলছিলাম, তাতে 51% মানুষ মনে করে যে তারা সন্তুষ্ট নয়। এবং আজকে নতুন করে আরেকটা সিদ্ধান্ত যেহেতু এলো, এই যে জনগণের সন্তুষ্টি কেন হচ্ছে না, আমি বিরতির পর সেটি জানতে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিরতিতে যাওয়ার আগে আমরা বলছিলাম যে জরিপের যা ফলাফল, 51% মানুষ তাদের অসন্তুষ্টির কথা বলছে। ঠিক কী কারণে তাদের অসন্তুষ্টির জায়গাটা রাজনীতিবিদরা তা অনুধাবন করতে পারেন কিনা আমি শেষ পর্বে শুধু সেটাই জানতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কি মনে হচ্ছে কেন এই সরকারের প্রতি 40 দিনেই মানুষের তো না, এখন সব জরিপে যে গ্রহণযোগ্য হবে এমন তো না। হ্যাঁ, এখন প্রথম আলো ইদানিং দেখি জরিপ নিয়ে খুব না, কয়েকদিন আগে ব্র্যাকের আবার জরিপ ছিল, তারা আবার বলেছে যে সরকারের পক্ষে সবার আস্থা। তো সেই জরিপ নিয়েও তো মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। তা আমার মনে হয় এইসব জরিপ টরিপ এখন বাদ দেওয়া উচিত। এখন বাংলাদেশের জরিপ করা উচিত, আমরা কোন অবস্থানে আছি। হ্যাঁ, মতামত জরিপ এত দ্রুত করলে পরে বুমেরাং হবে। যারা আমরা ভালো চাচ্ছি দেশটাকে, হ্যাঁ, এত বড় একটা ফেসিস্ট সরকার থেকে মুক্ত হয়েছে এবং হিমালয় সমান সব সমস্যা রেখে গেল আমাদের কাছে। আমার ভাই কমরেড প্রিন্স বলতেছে যে দ্রুত গতিতে করা উচিত, এটা তো আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু কতটা তার জনবল থাকতে হবে, তো তার তো সেই মেকানিজমটা নাই। এখানে তো কোনো রাজনৈতিক শক্তি তো তার সাথে ওইভাবে নাই। অনেকেই বলে যে শুধু এনজিও ভিত্তিক লোকজন নিয়ে তো এটা চলবে না, কিছু কিছু রাজনৈতিক লোক নেওয়া দরকার, এটা বলছে আর কি, হয়তো কথার বাদ কথা। তো আমার মনে হয় 18 জনে এটা পারবে না, এটাকে বাড়ানো উচিত। এবং এটার পরিধি বাড়িয়ে এতগুলো মন্ত্রণালয় 1-2 জনে মিলে 10 জনে 18 জনে মিলে এটা সম্ভব না। প্রধান উপদেষ্টার হাতে এখন অনেকগুলো মন্ত্রণালয় রয়ে গেছে। তারপরে প্রতিটা জায়গায় দেখেন এক্সপার্ট লোকের দরকার। আমার সমাজে তো লোকের আর লোকগুলো তো এখন অনেকে কাজও করতে চায় না। এই যে স্বাধীন মালিককে দিল সংবিধান সংস্কারে, তারপরে পরিবর্তিত হয়েছে, এটা যেতে চায় না, এখন আরেকজনকে দিল, সেটাও আবার একটা বিতর্কিত। উনি নিজে বলছেন সংবিধানকে নতুন করে লিখতে হবে। হ্যাঁ, তিনি আবার সংস্কার কেমন করে করবেন? সমস্যা চারিদিকে, আর আমরা যে নিজেরা গিয়ে কিছু করব সেই অবস্থাও নাই। তারা কোনো রাজনৈতিক লোকরা এখানে নেবে না। কিন্তু আপনার কি মনে হয় যে এতগুলি সমস্যা যেহেতু চারদিকে, এতগুলি সমস্যা সমাধান করতে হবে, তার মধ্যে নতুন করে এসে নতুন সমস্যা তৈরি করবে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা? হ্যাঁ, তো বলতে যে আপনি ডিসেম্বরে 3 মাস পরে গিয়ে সমস্ত কমিশনগুলো সংস্কারের যে 6টা কমিশন করছে, সেটা যখন রিপোর্ট পেশ করবে তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, অর্থাৎ ডিসেম্বর মাসে গিয়ে। এটা সঠিক বক্তব্য হলো না। দেশে আরো সমস্যা নাই, আপনি সেগুলো নিয়ে কেন কথা বলেন না? আপনি কথা বলেন হাসিনাকে কিভাবে আনবেন, সেটাও তো কথা হইতে পারে। এজেন্ডার কি অভাব আছে? আপনি আমাদের থেকে, রাজনৈতিক দলগুলোর থেকে আপনি সাজেশন নেন। এখানে অভিজ্ঞ লোক আছে তো, বিএনপিতে মন্ত্রণালয় যারা চালাইছে। হ্যাঁ, আপনি আমির খসরু চৌধুরীকে ডাকেন, সে তো বাণিজ্য মন্ত্রণালয় ছিল। একদম স্পষ্ট আপনি বলছেন যে যাই হোক না কেন রাজনৈতিক দলের মধ্যেই আছে, তাদেরকে ডাকেন। আমাদের সেলিম ভাইকে ডাকেন,
অর্থনীতির উপর ডাকতে চাইলে তো সবার আকাশকে ডাকেন, অসুবিধা কি? নিশ্চয়ই লোকটা আছে, আপনার কথা বলেন সবার আপনার সাথে। জায়গা একদমই স্পষ্ট যে যাই হোক না কেন কাজের ফাঁকে ফাঁকে রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলা। রহিন হোসেন প্রিন্স, আমি যে প্রশ্নটি রেখেছিলাম এই কারণেই যে হ্যাঁ সবকিছু করতে করে নতুন এমন সিদ্ধান্ত আসা উচিত কিনা যা আবার নতুন করে আরেকটা জটিলতার অংশ হিসেবে যুক্ত হয়, যেমন রাজনীতি বন্ধ করা বা যায় কি। আপনার আসলে ইয়ে কি যে আস্থার জায়গাটা, জনমনের জায়গাটা কেমন করে তারা ধরে রাখবে? আপনি যদি আগে হিসাবটা এইভাবে করি, একটা কথা সুব্রতদা বলছেন, খালি আমি এটা একটু রেসপন্স করি। আমি বলেছি কালকেই সমাধান হবে তা না, কিন্তু দেখতে চাই, কার্যক্রম তো দেখতে হয়, যে চেষ্টা হচ্ছে এই চেষ্টা কি বলতে পারেন এখানে দাঁড়িয়ে? বলা যাচ্ছে না, আমি ওই কথাই বলেছি, আর কিছু না। এক, দুই নম্বর হচ্ছে যে আপনি যে কাজই করেন এইটুক তো বুঝতে হবে জনগণকে আস্থায় নিয়ে করতে হবে। আর জনগণের প্রতিনিধিত্ব করে, আপনি মানেন না মানেন, পছন্দ করেন আর না করেন, রাজনৈতিক দল কেউ অল্প কয়টা, কেউ অনেক বেশি। তাহলে আপনি এইটা আস্থায় নেবেন না, আপনি দ্রুত কি সমাধান করতে পারবেন? পারবেন না। আচ্ছা, কথার কথা, আপনি রাজনীতিবিদদেরও যদি একটু চুপচাপ রাখতে বলেন, আচ্ছা রাখেন, তাহলে আপনি যে সংস্কার সহ অন্য কাজ করতে বলেন, তাহলে জনগণের জীবনে ইমিডিয়েট সমস্যা হচ্ছে। আপনি বলেন তো, এই যে কোভিড পরবর্তীটা আগের যে সরকার ছিল যে অবস্থা করে রেখেছে, মানুষের আয় কমে গেছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে না, কর্মহানি ঘটে গেছে না, তাহলে সেই জায়গাটা আপনি তো একটা অগ্রাধিকার দিয়ে সেটা করবেন। তা যদি মানুষ তার ওই সংকটে থাকে যে তার কি বলে যতটুকু পুঁজি ভেঙে খাচ্ছে বাট নাই, তাহলে সে তো ইনভলভ হবে না আপনার এই কাজে, সংকট তো তৈরি হবে, অসন্তোষ বাড়বে, এবং এই অসন্তোষ আমরা বারবার বলছি প্রশ্নবিদ্ধ করবে কিন্তু গণ অভ্যুত্থানকে, যেটা আমাদের জন্য ক্ষতিকর এবং এই হাজারো মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে সেটা আমরা প্রত্যাশা করি। রফিকুল ইসলাম জামাল, সেই দায়িত্ব পালন করার ব্যর্থতার দায় যদি ব্যর্থ ওনার হন, ওনাদেরকেই নিতে হবে। রফিকুল ইসলাম জামাল, আপনার বক্তব্যটা যদি কি করতে বললে জনগণের আস্থা ফিরবে? প্রথমেই আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের কোনো আলোচনা করেনি। আসলে তারা কি সংস্কার করতে চাচ্ছে, বিচ্ছিন্নভাবে করেছে, মানে কিছু কিছু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কয়েকবার হয়েছে, অন্যদের সাথে একটু একটু হয়েছে, দলীয়ভাবে এখন পর্যন্ত তারা করেনি। তাই দলীয়ভাবে করলেই মানুষের একটা আস্থা আসবে না এই সরকার সবার সঙ্গে কথা বলছে এবং নির্দিষ্ট একটা টার্গেট আছে যে সেই জায়গায় গিয়ে রিফর্মসগুলো করে তারা একটা নির্বাচন দিবে। কিন্তু তারা বিভিন্ন সময় যেভাবে কথা বলে তাদের কতদিন সময় লাগবে তারা সেই কথাগুলোও বলতেছে না। আমরা তো তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আমাদের একটা অভিজ্ঞতা আছে। প্রথম যদি দেখেন, সাংবিধানিকভাবে এটা 3 মাসের জন্য করা হয়েছিল। পরবর্তীতে 1/11 সরকারে কিন্তু আমরা কিছুটা 2 বছরে আমরা আস্থা হারিয়েছি এই ধরনের, এবং সেখানে আপনার মনে আছে ফখরুদ্দিন, মঈনুদ্দিন তারা কিন্তু শেখ হাসিনার সহযোগিতা নিয়ে দেশ থেকে এখনও পালিয়ে বেড়াচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি, আপনি যেটা বলেছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর কাছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এখানে কিন্তু আমরা সেনাবাহিনীকে কখনোই আমরা আস্থায় রাখতে চাই, এবং বাংলাদেশের সেনাবাহিনী আস্থার বাইরে চলে গেলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে। তো সুতরাং আমাদের দেখতে হবে, আমরা কিন্তু যে সেনাপ্রধান আজিজ ছিলেন তার যে বক্তব্য 18 নির্বাচনের পরে, সেটা যেন না হয়, সেই ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের যাতে আবার নিতে আমরা নিশ্চয়ই আমরা সবাই সেটাও নিতে চাই না, একটা সবার আস্থা ফিরে আসুক সেটাই চাই।